হ্যালো 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 স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনোজ সরকার আর আমরা করছিলাম বোর্ড বুস্টার এমসিকিউ সিরিজ 2025। আমরা অ্যাকাউন্টসের আজকে যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্টিং। আজকের ক্লাসের মধ্যে পার্টনারশিপ অ্যাকাউন্টিং এই চ্যাপ্টার থেকে যত ইম্পর্টেন্ট কোশ্চেন্স আসতে পারে সমস্ত টেস্ট পেপার যত রাইটারে রয়েছে, বিবি কুন্ডু হোক, সেটা এবিটিএ হোক, সেটা সাতটার টেস্ট পেপার হোক, বিভিন্ন ডিফারেন্ট বুকস, সমস্ত জায়গা থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলোকে আমি একটা পিডিএফ এর মধ্যে করেছি, যেটা ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করতে পারো। এবং এই পিডিএফটা তোমরা কমপ্লিট করলে পার্টনারশিপের থেকে ক্যালকুলেশন বেসড একটাও কোশ্চেন তোমাদের আটকাবে না, এইটুকু আমার অ্যাসিওরেন্স। তো আশা করবো আজকের ক্লাসটা খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, স্পেসিফিক্যালি লোকের পার্টনারশিপ অ্যাকাউন্টিং এবং আমাদের যেটা রেশিও অ্যানালিসিস রয়েছে, এই দুটো থেকেই মেন সমস্যা থাকে। তো পার্টনারশিপ অ্যাকাউন্টিং চ্যাপ্টারটা আমি আজকে করিয়ে দিচ্ছি, আর এক দুই দিন পরে আমি রেশিও চ্যাপ্টারটাও করিয়ে দেবো। তোমাদের মোস্ট দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স হয়ে যাবে। বাকি চ্যাপ্টার্সগুলো কোথাও না কোথাও কিছুটা থিওরিটিক্যাল চ্যাপ্টার্স রয়েছে, সেই কোশ্চেনগুলোকে তোমরা তোমার বই থেকে যেমন পড়ছো সেগুলো পড়লেই তোমার হয়ে যাবে এবং টেস্ট পেপার সলভ করলে এনাফ। তো সময় নষ্ট না করে আমরা একবার দেখে নিই যে আমাদের এক্সামে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে। বেসিক এমসিকিউ থাকে একটা, যেটা থিওরিটি বেস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং, অ্যাসারশন রিজনিং, ডায়াগ্রাম বেসড, রিঅ্যারেঞ্জমেন্ট, ট্রু ফলস এবং মোস্ট ইম্পর্টেন্ট কেস স্টাডি বেসড। থেকে এই অবধি যতগুলো আমাদের এমসিকিউ টাইপস রয়েছে সেগুলো সবই কোথাও না কোথাও থিওরিটিক্যাল বেসড। তো এইগুলো আমরা আমাদের বই থেকে টেস্ট পেপার থেকে যত সলভ করবো, দুবার চারবার করবো, আমাদের অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। মেন ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং ক্যালকুলেশন যেটা থাকে সেটা হচ্ছে আমার কেস স্টাডি বেসড বা ক্যালকুলেশন বেসড এমসিকিউ যেগুলো থাকে। তো আমরা আজকে পার্টনারশিপ অ্যাকাউন্টিং এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ক্যালকুলেশন বেসড কনসেপচুয়াল কোশ্চেন্সগুলোকে করব। তো সবার আগে প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা একবার আমরা দেখি। প্রথম কোশ্চেনে বলছে, মিস্টার আবির 9 মাসের জন্য ফার্মকে 1 লক্ষ টাকা ঋণ প্রদান করে। যদি অংশীদারি চুক্তি না থাকে তবে এ এর অর্থাৎ মিস্টার এ আবিরের প্রাপ্য সুদের পরিমাণ কত। সবার আগে বলি, কোনো একজন পার্টনার যখন বিজনেসকে বা ফার্মকে লোন দেয় সেটা বিজনেসের জন্য একটা লাইবিলিটি টু বিজনেস। তার মানে এটা বিজনেসের খরচা হিসেবে ধরা হবে যে ইন্টারেস্টটা প্রদান করবে। আর আমরা জানি পার্টনারশিপ অ্যাক্ট বলা আছে যে যদি লোনের ওপর ইন্টারেস্টের পার্সেন্টেজ দেওয়া না থাকে তাহলে সেটাকে আমরা 6% পার অ্যানাম হিসাবে আমরা ক্যালকুলেট করব। তাহলে মিস্টার আবির 1 লক্ষ টাকা আমাদেরকে লোন দিয়েছে ফার্মকে, তার উপরে 6%, এবং লোনটা দেখো বলে দিয়েছে 9 মাসের জন্য দিয়েছে। তাহলে 9/12 এটাকে ক্যালকুলেট করে আমরা পাবো 4500 রুপিস হচ্ছে ইন্টারেস্ট অন লোন। এটা ফার্ম পার্টনারকে দেবে। এইখান থেকে আরেক ধরনের এমসিকিউ আসে যে পার্টনাররা যদি ফার্মকে কোনো লোন দেয় সেই ইন্টারেস্টের অ্যামাউন্টটা পিএল এ যাবে না পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে যাবে। তাহলে এখান থেকে এটা বলবো এটা বিজনেসের খরচা, তাই এটা যাবে পিএল অ্যাকাউন্টের মধ্যে। তাহলে আমাদের আরো একটা এমসিকিউ জেনে গেলাম। এরপরে 2 নম্বর ক্যালকুলেশন বেসড কোশ্চেনটা দেখে নিই। একটি অংশীদারি প্রতিষ্ঠানের অর্জিত নেট মুনাফা অর্থাৎ নেট প্রফিট 2,10,000 টাকা। বলছে অংশীদারিরা যদি নেট মুনাফার 5% কমিশন বা দোস্তুরি পায় এবং সেই দোস্তুরিটা বলে দিয়েছে দোস্তুরি বাদ দেওয়ার পর অর্থাৎ আফটার চার্জিং কমিশন, তার মানে আমার প্রথম যে নেট প্রফিট থাকে সেখান থেকে কমিশন বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টের উপরে পার্সেন্টেজ বলেছে। তো প্রশ্ন হচ্ছে আমার কাছে তো নেট প্রফিট দেওয়া আর সেখান থেকে আমার কমিশন বার করতে হবে, তাহলে কমিশন বার করার পরের অ্যামাউন্ট আমরা কি করে জানবো? এই ধরনের কোশ্চেনগুলো খুবই সহজ। যখন এই ধরনের কোশ্চেনগুলো থাকবে আমরা একটা জিনিস মনে রাখবো, পার্সেন্টেজটা যেটার উপরে বলেছে আমরা সেটাকে 100 বলে মনে করে নেব। ফর অ্যান এক্সাম্পল, এই কোশ্চেনে কি বলছে, নেট প্রফিট দেওয়া আছে, সেখান থেকে আমরা কমিশন বেরোবে, কমিশন বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা বেরোয় সেই অ্যামাউন্টটার উপরে পার্সেন্টেজটা দেওয়া রয়েছে। কত পার্সেন্ট? 5%। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অ্যামাউন্টটাই তো আমরা জানি না। আমার বলে দেওয়া আছে নেট প্রফিট দেওয়া রয়েছে 2,10,000 টাকা, রাইট? কিন্তু আমার এর ওপরে যদি পার্সেন্টেজ বলতো তাহলে তো 2,10,000 উপরে পার্সেন্টেজ করলেই বেরিয়ে যেত, 5/100 করলেই বেরিয়ে যেত। কিন্তু সমস্যা হচ্ছে এটার উপরে পার্সেন্টেজ তো বলেইনি, পার্সেন্টেজ বলেছে কমিশন বাদ দেওয়ার পরের অ্যামাউন্টের উপরে। তো আমরা কি করব? খুব সিম্পল, যেটার উপরে পার্সেন্টেজ বলবে আমরা সেটাকে আগে 100 ভেবে নিই। তাহলে আমরা বলতে পারি
এটাকে 100, তাহলে 100-এর উপরে 5% বলেছে, তাহলে 5 টাকা হচ্ছে আমার কমিশন, রাইট? তাহলে নেট প্রফিট থেকে কমিশন বিয়োগ করলে যদি আমার এটা বেরোয়, তাহলে আমি বলতে পারি নিচের দিক থেকে উপর দিকে গেলে এটার সাথে কমিশন যোগ করলে এটা হবে, রাইট? তাহলে কি হচ্ছে, 100 টাকা আমার আফটার চার্জিং কমিশনের অ্যামাউন্ট, 5 টাকা আমার কমিশন, তাহলে আমি বলতে পারি 105 টাকা হচ্ছে গিয়ে 2,10,000 টাকাটা 105 টাকার সমান, অর্থাৎ নেট প্রফিটটা হচ্ছে আমার 105 টাকার সমান। যেই আমি পেয়ে গেলাম, তাহলে আমি বলতে পারি 2,10,000 105 টাকা যদি সমান হয়, তাহলে কমিশন কত? 5%, অর্থাৎ 5 টাকার সমান এমন কত হবে? তাহলে আমরা ক্যালকুলেশনটা কেমন হবে, 2,10,000 ডিভাইডেড বাই 105, অর্থাৎ 2,10,000 টাকাটা 105 টাকার সমান, মাল্টিপ্লাইড বাই 5 টাকার সমান এমন লাগবে, অর্থাৎ কমিশনের অ্যামাউন্ট আমাকে বার করতে হবে, তাই মাল্টিপ্লাই করব 5 টাকা দিয়ে, আমরা পেয়ে যাব 10,000 টাকা। তাহলে 10,000 টাকা আমি বলতে পারি অংশীদারের কমিশন। পরের প্রশ্ন কি বলছে, ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আমার 4টে জিনিস বলেছে, তার সাথে এটা কোনটা কোনটা হবে সেটা বলে দিয়েছে। তো অংশীদারগণের বেতন প্রযোজ্য নয়, অর্থাৎ দেওয়া হবে না, তাহলে এর সাথে আমি বলতে পারি, এর সাথে হচ্ছে 4। অংশীদারগণের ঋণের উপর সুদ বার্ষিক 6% হারে, একটু আগে একটা অঙ্ক করলাম, তাহলে আমি বলতে পারি বি এর সাথে হচ্ছে আমার 1। তারপরে অংশীদারগণের লাভ ক্ষতির বন্টনের অনুপাত হবে সমহারে, অর্থাৎ আমি বলতে পারি সি এর সাথে হচ্ছে আমার 2। আর অংশীদারি আইন 1932, আমরা জানি অংশীদারি আইনটা 1932 সালে এসেছিল, তাই হবে কি, ডি এর সাথে হবে আমার 3। তাহলে কি দাঁড়ালো, তাহলে আমার অপশন হচ্ছে এর এটা, রাইট? এরপরে 4, এক্স ইজ এ পার্টনার হু উইথড্রু 1,000 পার মান্থ। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, বলছে 1,000 পার মান্থ করে অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ ফর দ্য ফার্স্ট 6 মান্থ, অর্থাৎ একটা বছরে প্রথম 6 মাস, প্রত্যেক মাসের শুরুতে একজন পার্টনার 1,000 টাকা করে উইথড্র করেছে। আর তারপরে বলছে অ্যান্ড 1,500 টাকা করে পার মান্থ অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ ফর দ্য নেক্সট 6 মান্থ, অর্থাৎ বছরের শেষ 6 মাস, প্রত্যেক মাসের শেষে আমরা 1,500 টাকা করে উইথড্র করেছি, তাহলে সারা বছরে তার ইন্টারেস্ট কত হবে? তো এই ক্যালকুলেশনটা আমাদের দুটো ভাগে ভাগ করতে হবে, প্রথম 6 মাসের জন্য আর পরের 6 মাসের জন্য। এটাতে আমরা কি করব, প্রথম 6 মাসের জন্য কত মাসের ইন্টারেস্ট হবে? দেখো, প্রথম 6 মাসের জন্য আমি বলতে পারি প্রথম মাসের শুরুতে যেটা উইথড্র করলাম, তাহলে নেক্সট 6 মাস ধরে ইন্টারেস্ট দিতে হবে। দ্বিতীয় মাসের শুরুতে যেটা আমরা উইথড্র করেছি সেটা নেক্সট 5 মান্থসের ইন্টারেস্ট দিতে হবে। থার্ড মাসের শুরুতে যেটা উইথড্র করেছি সেটা তাহলে 4 মান্থসের, এরকমভাবে 6 মাস, 5 মাস, 4 মাস, 3 মাস, 2 মাস আর 1 মাস, লাস্ট 6তম মাসে যেটা উইথড্র করেছি সেটা 1 মাসের ইন্টারেস্ট দিতে হবে। ডিভাইড বাই 6 করলে আমরা দেখবো 3.5 মান্থস বেরোচ্ছে অ্যাভারেজ মান্থ, এবং আমরা 6 মাসের জন্য 3.5 মান্থের আমরা ইন্টারেস্ট ক্যালকুলেশন করব। এই 3.5 মান্থসটা কিভাবে এলো সেটা আমি এখানে বুঝিয়ে দিয়েছি। অনেক বইতে বা অনেক জায়গায় তোমাকে হয়তো 3.5 ডাইরেক্ট বলে দেওয়া আছে, তোমরা মুখস্থ করে নিয়েছো যে 3.5 মান্থসের হয়, কিন্তু আমরা দেখে নিলাম 3.5 মান্থসটা কিভাবে বেরোয়। সেম ভাবে পরের 6 মাসে মাসের শেষে উইথড্র করছে, তাহলে প্রথম 6th মাসের শেষে যেটা উইথড্র করলাম সেটা তাহলে নেক্সট 5 মান্থসের ইন্টারেস্ট দিতে হবে। 4তম মাসে যেটা উইথড্র করলাম সেটা তাহলে নেক্সট 3 মান্থসের ইন্টারেস্ট দিতে হবে, কারণ প্রথম মাসের শেষে যদি উইথড্র করি তাহলে সেই মাসে ইন্টারেস্ট লাগছে না। তাহলে 5 মান্থসের, 4 মান্থসের, 3 মান্থসের, 2 মান্থসের, 1 মান্থসের আর লাস্ট মাসের শেষে যেটা উইথড্র করছি সেটা কোনো মাসের ইন্টারেস্ট লাগছে না। ডিভাইড বাই 6 করলে আমরা দেখবো 2.5 মান্থসের বেরোচ্ছে, তাহলে আমি বলতে পারি প্রথম 6 মাসের শুরুতে যেহেতু করেছে তাহলে অ্যাভারেজ 3.5 মান্থসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। লাস্ট 6 মাসের যেটা আমরা শেষে উইথড্র করেছি সেটা অ্যাভারেজ 2.5 মান্থসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথম 6 মাসের জন্য 1,000 টাকা করে প্রত্যেক মাস, তাহলে 6,000 টাকা ইন্টু 10% ইন্টারেস্ট রেট বলে দিয়েছে, তাহলে 10/100 ইন্টু 3.5 ডিভাইড বাই 12 মান্থসের আমার ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে, কত? 175 টাকা। নেক্সট 6 মাসের জন্য 1,500 টাকা করে 6 মাস, তাহলে 9,000 টাকা। 10% 2.5 ডিভাইড বাই 12 মান্থসের ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে, তাহলে 187.5 টাকা। আর এই দুটোকে যোগ করলে আমরা পাবো হচ্ছে 362.5 মান্থসের। কোশ্চেনটা খুবই ভালো, তোমরা এই কোশ্চেনটা হাতে কলমে অবশ্যই ক্যালকুলেশন করবে। 5th কোশ্চেন, ওপেনিং ক্যাপিটাল বলে দিয়েছে 1/4/2024 50,000 টাকা এবং ওয়াই এর বলেছে 60,000 টাকা। ফার্দার ক্যাপিটাল বলে দিয়েছে ওয়াই এর 10,000 টাকা 1/10/2024 এবং ওয়াই বলেছে 31/12/2024। ফার্দার
এক্স উইথড্র করেছে ক্যাপিটালের টাকা 2000 টাকা 1/1/2025-এ, বলেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বার করো 12% পার মান্থ। এখানে একটা নোট, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বলি, যদি পার্টনাররা ক্যাপিটালের টাকা উইথড্র করে তবেই ইন্টারেস্ট অন ক্যালকুলেশনের সময় সেটা আমাদের ক্যালকুলেশনে দেখাতে হবে। যদি পার্টনাররা নর্মাল ড্রয়িংস করে তার মানে সেটা হচ্ছে প্রফিট ড্রয়িংস, আর প্রফিট ড্রয়িংস করলে সেটা আলাদা ক্যালকুলেশন হয়। প্রফিট ড্রয়িংসের সাথে ইন্টারেস্ট অন ক্যাপিটালের কোনো সম্পর্ক নেই। তাহলে কোনো অঙ্কে যদি না বলতো যে উইথড্রু ক্যাপিটাল, শুধু বলতো উইথড্রু, তাহলে সেটাকে আমরা নর্মাল ড্রয়িংস ভাবতাম, সেটাকে আমরা প্রফিট ড্রয়িংস ভাবতাম, আর সেটাকে ফুললি ইগনোর করতাম, সেটা আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেশনে আসতো না। কিন্তু যেহেতু এই অঙ্কের মধ্যে বলে দিয়েছে যে ক্যাপিটালের টাকা উইথড্র করেছে, তাহলে আমাদের দেখতে হবে কত টাকা কতদিন ছিল। তাহলে সবার আগে দেখি এক্সের জন্য। এক্সের জন্য কি বলেছে, বছরের শুরুতে 50,000 টাকা ছিল। সেই 50,000 টাকাটা 1/4/2024-এ ছিল, অর্থাৎ এপ্রিল মাসে। তারপরে বলেছে 1/10-এ আবার টাকা দিয়েছে। আমি বলতে পারি তাহলে 1/10-এ গিয়ে 50,000 টাকাটা বেড়ে 60,000 টাকা হয়ে গেল, আরো 10,000 টাকা দিয়েছি। তাহলে 1/4 থেকে 1/10 অবধি কত মাস হয়? 4, 5, 6, 7, 8, 9, 1/10, তাহলে ওই মাসটা ধরবো না, তার আগের দিন অবধি। তাহলে টোটাল 6 মাস আমি বলতে পারি 50,000 টাকা ছিল। তাহলে 50,000 ইন্টু 12%, 12/100, ইন্টু 6/12, 6 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন হচ্ছে। তারপরে 1/10-এ গিয়ে 50,000 টাকাটা 60,000 টাকা হয়ে গেছে। এবং সেই 60,000 টাকাটা কতদিন ছিল? সেই 60,000 টাকাটা বলেছে এক্স উইথড্র করেছে 1/1/2025-এ। তাহলে আমি বলতে পারি 10, 11, 12, অর্থাৎ 3 মাস, ডিসেম্বর অবধি। তাহলে 3 মাস আমার কাছে 60,000 টাকা ছিল, তারপরেই আবার 2,000 টাকা তুলে নিয়েছে, তার মানে চেঞ্জ হয়ে গেল। তাহলে 60,000 টাকা ইন্টু 12%, 12/100, ইন্টু 3/12, 3 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। তারপরে 60,000 টাকা থেকে 2,000 টাকা তুলে নিয়েছি, তাহলে কত পড়ে থাকলো? 58,000 টাকা। তাহলে 58,000 টাকাটা এক থেকে 31/3 অবধি 3 মাসের জন্য ছিল, তাহলে 3 মাসের ইন্টারেস্ট হবে। তাহলে 58,000 ইন্টু 12% ইন্টু 3/12, তাহলে টোটাল আমরা দেখবো কত হচ্ছে, 6,540 টাকা হচ্ছে এক্স এর ইন্টারেস্ট। ক্লিয়ার? তারপরে ওয়াই বছরের শুরুতে ছিল 60,000 টাকা। সেই 60,000 টাকাটা চেঞ্জ হয়েছে কবে? 31/12-তে। তাহলে আমি বলতে পারি 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তারপর টোটাল 9 মাসের। তাহলে 60,000 টাকাটা 9 মাসের ইন্টারেস্ট হবে, 12% 9 মাসের। আর 60,000 টাকাটা 20,000 টাকারও বেড়েছে 31/12-তে, অর্থাৎ 1 থেকে 3 মাস কত টাকা হলো? 60,000 টাকাটা বেড়ে 20,000 টাকা বাড়লো, 80,000 টাকা। তাহলে 80,000 টাকার উপরে নেক্সট 3 মান্থসের ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। তাহলে টোটাল হয় 7,800 টাকা। খুব সিম্পল ক্যালকুলেশন। এরকম একটা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে। এরপরে 6, এটারই অল্টারনেটিভ কোশ্চেন, যেখানে বলা আছে কি ওপেনিং ক্যাপিটাল এত টাকা ছিল, বনির এত টাকা ছিল, ফার্দার ক্যাপিটাল দিয়েছে ওভি এত টাকা এত তারিখে, বনি দিয়েছে এত টাকা এত তারিখে। ডিউরিং দ্য ইয়ার ওভি 2,000 টাকা উইথড্র করেছে, বনি 5,000 টাকা উইথড্র করেছে, আর ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে বলেছে। এখানে কোথাও লেখা নেই যে ক্যাপিটাল উইথড্র করেছে, আর ক্যাপিটাল উইথড্র করেছে যদি না বলা থাকে তার মানে এটা একটা প্রফিট ড্রয়িংস, আর প্রফিট ড্রয়িংস করলে ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেশন হয়। কিন্তু এই ড্রয়িংসটা আমরা আগের বার যেমন ড্রয়িংস করেছে বলে এখানে টাকা কমে গেল, ক্যাপিটাল ড্রয়িংস করেছিল বলে, তার মানে এখানে আমার এই ড্রয়িংসটা কোনো কাজেই লাগবে না ইন্টারেস্ট অন ক্যালকুলেশনের কাজে। তো অঙ্কটা খুবই সহজ, এখানে আমি অ্যান্সারটাও দিয়েছি। সেম ভাবে তোমরা ক্যালকুলেশন করবে, শুধু মাথায় রাখতে হবে কি এখানে ড্রয়িংসের টাকাটা কোথাও আমার অ্যাডলেস করতে হবে না। এরপর 7 নাম্বার প্রশ্নে কি বলছে, এম অ্যান্ড এস আর টু পার্টনার অফ এ ফার্ম, দে উইল গেট এ কমিশন অন নেট প্রফিট 5% আফটার চার্জিং সাচ কমিশন। আর নেট প্রফিট এটা বলে দিয়েছে। সেম অঙ্ক একটু আগে আমরা একটা করলাম যে আফটার চার্জিং কমিশন বলেছে, তাহলে আফটার চার্জিং কমিশন যদি বলে তাহলে আমরা কি করব, 100 টাকাকে ধরে নেবো কমিশন বাদ দেওয়ার পরের টাকা, তাহলে কমিশন আমার 5 টাকা, তাহলে বিফোর কত টাকা হবে, 105 টাকা নেট প্রফিট। তাহলে আমি বলতে পারি নেট প্রফিটটা হচ্ছে 105 টাকার সমান। তাহলে 8,40,000 ডিভাইড বাই 105 ইন্টু 5, তাহলে আমি পাবো ইন্টারেস্টের টাকা 40,000 টাকা। এরপর 8 নম্বর প্রশ্ন, X and Y are partners with their capital 50,000 and 30,000 respectively. Interest on capital 10% per annum. If the net profit of the firm 4,800 টাকা, then their interest will be, এটা খুব ভালো অঙ্ক এবং মজার অঙ্ক। এখানে বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে হবে। সবার আগে দেখি একজনের ছিল 50,000, 30,000,
তাহলে প্রথম জনের এক্স এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখো 50,000-এর উপর 10%, 5,000 টাকা। ওয়াই এর 30,000-এর উপর 10%, তাহলে 3,000 টাকা। তাহলে টোটাল কত টাকা লাগবে ইন্টারেস্ট দেওয়ার জন্য? 5,000 প্লাস 3,000, 8,000 লাগবে। কিন্তু অ্যাকচুয়ালি বিজনেসে প্রফিট হয়েছে এই 4,800 টাকা। তাহলে কত টাকা কম বেরোচ্ছে? তার মানে আমাদের দরকার 8,000 টাকা, কিন্তু বিজনেসে প্রফিট হয়েছে 4,800 টাকা। আর প্রফিট না হলে আমরা কি ইন্টারেস্ট দিতে পারবো? পারবো না। যতটুকু প্রফিট হয়েছে ততটুকুই আমরা দিতে পারবো ইন্টারেস্ট। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে তুমি 8,000 টাকা পাবে না, তুমি পাবে 4,800 টাকা। তাহলে 4,800 টাকাটা কাকে কত দেবো? কিছুই না, যে যত টাকা পাওয়ার কথা ছিল সেটার আমরা রেশিও বার করবো। তাহলে 5,000:3,000, তাহলে 5:3 বেরোলো। তার মানে বলতে পারি 4,800 টাকার মধ্যে 5 ভাগ তুমি পাবে, আর 4,800 টাকার মধ্যে 3 ভাগ আর একজন পাবে। তাহলে এক্স কত পাচ্ছে? 4,800 ডিভাইড বাই 8 ইন্টু 5, 3,000 টাকা। আর ওয়াই কত পাচ্ছে? 4,800 ডিভাইড বাই 8 ইন্টু 3, 1,800 টাকা। এটাকে বলে ইনঅ্যাডিকুয়েট প্রফিটের অঙ্ক। এটাও খুব ভালো অঙ্ক। এরপর 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক বলছে কোম্পানির কারেন্ট রেশিও 1.5:1, ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে 4,50,000 টাকাটা। ইফ দ্য ভ্যালু অফ ইনভেন্টরি ইজ ₹3 lakhs, লিকুইড রেশিও উইল বি। এটা আমাদের রেশিওর অঙ্ক। ঠিক আছে, তোমরা এখান থেকে করে নিও, আমি বলে দিচ্ছি তবুও যেহেতু চলে এসছে। এটা অ্যাকচুয়ালি রেশিও চ্যাপ্টার্সের মধ্যে যাওয়া উচিত ছিল। তো বলে দিয়েছে ইনভেন্টরির ভ্যালু যদি 3 লাখ টাকা হয় আর কারেন্ট রেশিও যদি এত টাকা হয়, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কত টাকা হবে? খুব সিম্পল। এই ধরনের অঙ্কের জন্য আমার মাথায় রাখতে হবে যা রেশিও বলে দেওয়া থাকবে সেটাকে আমরা আগে লিখে নেব। সবার আগে দেখি কারেন্ট রেশিও আমরা জানি কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস, রাইট? কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস, সেটা বলেছে 1.75 ডিভাইড বাই 1। তাহলে আমি বলতে পারি কারেন্ট অ্যাসেট হচ্ছে 1 টাকা 75 পয়সার সমান, আর কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 1 টাকার সমান। আর আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তাহলে 1.75 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0.75 হচ্ছে কি আমার ওয়ার্কিং ক্যাপিটাল। আর ওয়ার্কিং ক্যাপিটাল দেখো অঙ্কে দেওয়া রয়েছে, কত টাকা দেওয়া রয়েছে? 4,50,000 টাকা আমার হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া হয়েছে। ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু 4,50,000 টাকা, আর 4,50,000 টাকাটা 0.75 এর সমান। আর যেটা যার সমান সেটা দিয়ে ভাগ করে দেওয়া, যেটা বার করতে হবে সেটা বার করে নাও। তাহলে আমি বলতে পারি কারেন্ট অ্যাসেট 1.75 এর সমান। তাহলে আমি বলতে পারি 4,50,000 ডিভাইড বাই 0.75 ইন্টু 1.75 করলে আমি কারেন্ট অ্যাসেটের টাকা পেয়ে যাবো। সেমভাবে আমরা মাল্টিপ্লাই বাই 1 করলে আমরা কারেন্ট লাইবিলিটিসের টাকা পেয়ে যাবো। তাহলে আমি কারেন্ট অ্যাসেট পেয়ে গেলাম, কারেন্ট লাইবিলিটিস পেয়ে গেলাম। আর আমরা জানি কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরিটা বাদ দিলে আমরা পেয়ে যাই হচ্ছে কি লিকুইড অ্যাসেট, আর ব্যাংক ওভারড্রাফট বাদ দিলে আমরা পাই লিকুইড লাইবিলিটি। এই অঙ্কের মধ্যে ব্যাংক ওভারড্রাফট কিছু নেই, তাই আমি বলতে পারি 0। তাহলে কারেন্ট লাইবিলিটিস হচ্ছে আমার লিকুইড লাইবিলিটি। আর ইনভেন্টরি কত টাকা বলে দিয়েছে? ইনভেন্টরি বলছে 3 লাখ টাকা, তাই 3 লাখ টাকা বিয়োগ করে দিলাম, 7,50,000 টাকা হচ্ছে আমার লিকুইড অ্যাসেট। আর যেই আমরা লিকুইড অ্যাসেট আর লিকুইড লাইবিলিটি পেয়ে গেলাম, তাহলে লিকুইড রেশিও ইজ ইকুয়াল টু বা কুইক রেশিও ইজ ইকুয়াল টু লিকুইড অ্যাসেট ডিভাইড বাই লিকুইড লাইবিলিটিস 1.25:1 হচ্ছে আমার অ্যান্সার। খুবই সহজ। এরপরে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? এক্স ওয়াই জেড তিনজন অংশীদার 5:3:2 অনুপাতে তাদের লাভ ক্ষতি বন্টন করে। জেড এর ন্যূনতম মুনাফা হিসাবে 30,000 টাকা নিশ্চয়তা দেওয়া আছে, দিতেই হবে। এক্ষেত্রে যদি কোনোখানে ঘাটতি থাকে তাহলে এক্স আর ওয়াই সেটাকে সমহারে নিজেরাই বহন করে নেবে। প্রতিষ্ঠানটিতে 1 লাখ টাকা মুনাফা হয়েছে, তাহলে এক্স কত টাকা এক্স এর মুনাফার পরিমাণ কত টাকা হবে? এক্স এর কত টাকা মুনাফা পাবে? এটা হচ্ছে গ্যারান্টি অফ প্রফিটের প্রশ্ন, একজনকে গ্যারান্টি দেওয়া হয়েছে। তো সবার আগে আমরা নর্মাল ক্যালকুলেশন করবো যে কে কত টাকা করে প্রফিট পাবে। তাহলে প্রতিষ্ঠানে 1 লাখ টাকা প্রফিট হয়েছে, সেটা আমাদের কোন রেশিওতে? 5:3:2 তাহলে 10/5 পাবে হচ্ছে এক্স, 10/3 পাবে হচ্ছে ওয়াই, আর 10/2 পাবে হচ্ছে জেড। তাহলে 50,000, 30,000, 20,000 টাকা। এর মধ্যে থেকে জেড কত টাকা পাওয়ার গ্যারান্টি দেওয়া হয়েছিল? জেডকে গ্যারান্টি দেওয়া হয়েছে 30,000 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি জেড পেয়েছে 20,000 টাকা। তাহলে জেড কম পেয়েছে হচ্ছে 10,000 টাকার। আর এই 10,000 টাকাটা কে দেবে? গ্যারান্টি কে দিয়েছিল? গ্যারান্টি দিয়েছিল হচ্ছে এক্স, আর ওয়াই গ্যারান্টি দিয়েছে সমহারে, অর্থাৎ হাফ হাফ দিয়ে দেবে। তাহলে এক্স কত টাকা দিচ্ছে? 5,000 টাকাটা, ওয়াই দিচ্ছে 5,000 টাকা। তাহলে আমি বলতে পারি যে এক্স এর পাওয়ার কথা ছিল 50,000 টাকা, তার থেকে 5,000 টাকা দিয়ে দিল জেডকে, তাহলে 45,000 অ্যাকচুয়ালি পাচ্ছে। ওয়াই 30,000 টাকা পাওয়ার কথা ছিল, 5,000 টাকা দিয়ে দিল, তাহলে 25,000 টাকা পাচ্ছে। আর জেড 20,000 টাকা পেয়েছে, আরো 10,000 টাকা পেলো, টোটাল 30,000 টাকা পেয়ে গেল। তাহলে আলটিমেটলি কোশ্চেনে জিজ্ঞাসা করেছিল যে এক্স কত টাকা পাবে, তাহলে এক্স পাচ্ছে হচ্ছে 45,000। এটা হচ্ছে আমার উত্তর। এটাও খুব ভালো ক্যালকুলেশন বেসড কোশ্চেন, এখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে।
এরপর কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এ কি বলছে, এল, এম আর এন আর পার্টনার্স ইন দ্য রেশিও 3:2:1। স্যালারি টু এল 36,000 টাকা, এন 48,000 অমিটেড, অর্থাৎ ভুলে গেছে অ্যাকাউন্টিং দিতে, না দিয়ে প্রফিট ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তাহলে আমি বলতে পারি প্রফিটটা ভুল ডিস্ট্রিবিউট হয়ে গেল। এটা হচ্ছে রেকটিফিকেশন অফ পাস্ট অ্যাডজাস্টমেন্টের অঙ্ক। এখন বলছেন এন কত টাকা উইল বি ক্রেডিটেড, এনকে কত টাকা ক্রেডিট করলে তবেই ভুলটা ঠিক হবে। তাহলে এই অঙ্কে আমরা কি করব, সবার আগে দেখবো যেটা দেওয়ার কথা সেটা আমরা দেবো। তাহলে এনকে স্যালারি দেওয়ার কথা ছিল, এনকে স্যালারি দেওয়ার কথা ছিল 48,000, দিইনি, তাহলে এখন দিচ্ছি। আর পার্টনারকে যদি স্যালারি দেওয়া হয় তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে কি হয়, ক্রেডিট করতে হয়। তাহলে 48,000 ক্রেডিট হবে এন অ্যাকাউন্টের মধ্যে, রাইট। আর টোটাল টাকাটা না দিয়েই প্রফিট ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম, তাহলে আমি বলতে পারি টোটাল 36,000 প্লাস 48,000, 84,000 ভুলবশত 3:2:1-এ ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, মানে ক্রেডিট করা হয়েছিল আগে। তাহলে এখন ওর কাছ থেকে ফেরত নিতে হবে, ডেবিট করতে হবে। তাহলে 48,000 ডিভাইড বাই এন এর রেশিও কি, এন এর রেশিও আমি বলতে পারি 1/6। তাহলে আমি বলতে পারি ডিভাইড বাই 6 ইন্টু 1 করলে এন এর টাকা পেয়ে গেলাম যে কত টাকা ওর কাছ থেকে ফেরত নিতে হবে। তাহলে এনকে দিতে হবে 48,000 ক্রেডিট, এন এর কাছ থেকে নিতে হবে 14,000 ডেবিট। তাহলে আমি বলতে পারি নেট কত টাকা, 48,000 ক্রেডিট মাইনাস 14,000 ডেবিট, তাহলে 34,000 এখনো ক্রেডিট করতে হবে, অর্থাৎ ওকে টাকা দিতে হবে। তাহলে এই ভুলগুলো সব ঠিক হয়ে যাবে। আর এটাই জিজ্ঞাসা করছে এনকে এখন কত টাকা ক্রেডিট করতে হবে, তাহলে আমি বলতে পারি 34,000। এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন। এরপর কোশ্চেন নাম্বার 12। পার্টনার এ উইথড্রিউ এপ্রিল 1 তারিখ এবং অক্টোবর 1 তারিখে অন অ্যান অ্যামাউন্ট 6,000 ইচ, ইন্টারেস্ট রেট 8% অ্যানুয়ালি, হোয়াট উইল বি দ্য টোটাল ইন্টারেস্ট অন 31st মার্চ। তাহলে দুটো ড্রয়িংস বলেছে, দুবার করেছে, কত টাকা পাবে। প্রথমে দিকে 6,000 টাকা ড্রয়িংস করেছে, 6,000 টাকা যেটা ড্রয়িংস করেছে কত তারিখে, 1 তারিখে, তাহলে সারা বছরের ইন্টারেস্ট লাগবে। তাহলে 6,000 ইন্টু 8/100 অর্থাৎ 8% প্লাস বাকি 6,000 টাকাটা 1 অক্টোবর উইথড্র করেছে, তাহলে নেক্সট 6 মাসের জন্য ইন্টারেস্ট লাগবে। তাহলে 8% ইন্টু 6/12, এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল। তাহলে 720 টাকার ইন্টারেস্ট দিতে হবে। এরপর এন এবং টি একটা বিজনেস শুরু করেছে 1 তারিখে, কি বলছে 20,000 টাকা এবং 15,000 টাকা ক্যাপিটাল নিয়ে। 1/4/2024-এ এন ইন্ট্রোডিউস করেছে 10,000 টাকা অ্যাডিশনাল ক্যাপিটাল ইন দ্য বিজনেস এবং 1/10/2024-এ আরও 5,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কত, অর্থাৎ সারা বছর কত টাকা ওয়ার্কিং ক্যাপিটাল ছিল। কি করব, যত টাকা যতদিন ধরে ছিল সেটাকে আমরা গুণ করে দেবো। প্রথম যখন 20,000 টাকা এনেছিল সেই 20,000 টাকাটা চেঞ্জ হয়েছে কবে, 1/4-এ, 1/1-এ এসেছিল, তাই আমি বলতে পারি 1, 2, 3, প্রথম 3 মাস ছিল। তাহলে 20,000 ইন্টু 3, তাহলে প্রত্যেক মাসে 20,000 করে ছিল। এরপরে কি বলছে, টি 1/4-এ ইন্ট্রোডিউস করেছিল 10,000 টাকা, তাহলে 20,000 টাকাটা বেড়ে 30,000 হয়ে গেল। এই 30,000 টাকাটা নেক্সট 9 মাসের জন্য ছিল, 1/4 থেকে 31/3 অবধি, তাহলে 9 মাসের জন্য, তাহলে ইন্টু 9, তাহলে 3,30,000 টাকা এনে সারা বছর ধরে ছিল। তারপরে টি এর কতদিন ছিল, টি এর ছিল প্রথম থেকে 15,000 টাকাটা, আর সেই 15,000 টাকাটা চেঞ্জ হয়েছে 1/10-এ গিয়ে, তাহলে প্রথম 9 মাস 15,000 টাকা ছিল, তাহলে ইন্টু 9 প্লাস পরে আরও 10,000 টাকা দিয়েছে, তাহলে 20,000 টাকা নেক্সট 3 মাসের জন্য ছিল, তাহলে টোটাল 1,95,000 টাকা সারা বছরের জন্য ছিল। তাহলে আমি বলতে পারি অপশন নাম্বার কোনটা, সি, রাইট। তাহলে এই ধরনের প্রশ্নকে বলে এফেক্টিভ ক্যাপিটাল ক্যালকুলেশন। কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14-এ কি বলছে, এক্স ওয়াই জেড আর পার্টনার্স ইন দ্য ফার্ম শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও 5:3:2। ওয়াই গ্যারান্টি দিয়েছে প্রফিট 95,000 টাকা, এবং যদি কোনো একটা ডেফিসিয়েন্সি হয় সেটা এক্স এবং জেড দুজনে ইকুয়ালি বিয়ার করবে, আর সারা বছর প্রফিট হচ্ছে 2 লাখ টাকাটা। তাহলে এক্স্যাক্টলি সেম অঙ্ক আমরা আগে একটা করলাম, তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা তোমরা বাড়িতে করবে। এবং যদি কোনো কনফিউশন হয়, বুঝতে না পারো, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো অথবা কমেন্ট বক্সে জানাতে পারো। এরপরে কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15-এ বলছে এ বি আর পার্টনার্স অফ এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 3:2। In a financial year, the firm earns net profit 30,000, which they shared equally. Now adjustment entry will be, তার মানে কি বলতে চাইলো, প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 3:2, কিন্তু ভুলবশত ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তাহলে ইকুয়ালি যখন ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ইকুয়ালি তাদের কাছ থেকে ফেরত নেবো আর নতুন করে 3:2 তাদের দিয়ে দেবো, তাহলেই ঠিক হয়ে যাবে। তাহলে আমরা ঠিকঠাক কীভাবে করবো, তাহলে অ্যাকচুয়াল রেশিও কি ছিল 3:2,
তাহলে 30,000 ডিভাইড বাই 5 ইন্টু 3, 3 ভাগ পেলো ও, 2 ভাগ পেলো হচ্ছে বি। এটা হচ্ছে রাইট শেয়ার। তাহলে ক্রেডিট হয়ে গেল এত টাকা, যেটা এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল, কিন্তু যেটা ভুল করেছি সেটা তাহলে ফেরত নিয়ে নিই ইকুয়ালি। তাহলে 30,000-এর মধ্যে হাফ ওর কাছ থেকে ফেরত নিয়ে নিলাম, বি এর কাছ থেকে ফেরত নিয়ে নিলাম। তাহলে এখন দিতে হবে 8,000 টাকা, একে নিতে হবে 15,000 টাকাটা। তাহলে আমি বলতে পারি নেট 3,000 টাকা ওকে দিতে হবে, 15,000 টাকা নিতে হবে বি এর কাছ থেকে, দিতে হবে 12,000 টাকা। তাহলে আমি বলতে পারি নেট 3,000 টাকা নিতে হবে ডেবিট হচ্ছে গিয়ে বি এর কাছ থেকে। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কি হবে? অ্যাকচুয়াল অ্যান্সার হবে বি কে আমরা করব হচ্ছে ডেবিট 3,000 টাকা দিয়ে, আর এ কে করবো আমরা হচ্ছে ক্রেডিট 3,000 টাকা দিয়ে। তাহলে আমি বলতে পারি বিস ক্যাপিটাল হবে ডেবিট আর এস ক্যাপিটাল হবে ক্রেডিট 3,000 টাকা দিয়ে। এটা রাইট অ্যান্সার। এটাও খুব ভালো প্রশ্ন। এরপর 16, চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোইং। এটা খুবই সহজ প্রশ্ন, তোমরা এটা বাড়িতে রিড করবে যে কোনটার পরে কোনটা হবে, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, এগুলো। Question number 17. If a partner withdrew 10,000 per month at the end of each month, interest on drawings বলেছে এত টাকা, তোমাকে পার্সেন্টেজটা বার করতে হবে। খুব সিম্পল, আমরা ফর্মুলা লিখবো, যেটা মিসিং ফিগার সেটাকে ক্যালকুলেশন করে বার করবো। তাহলে ফর্মুলা কি? ইন্টারেস্টের ফর্মুলা কি হয়? ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট মাল্টিপ্লাইড বাই রেট বাই 100 মাল্টিপ্লাইড বাই, যেহেতু এটা অ্যাট দ্য এন্ড বলেছে তাহলে আমরা জানি 5.5 মান্থসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হয়। এটা আমি একটা জায়গাতে লিখে দিয়েছি, দেখো, এটা তোমরা মুখস্থ করে নেবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে 100%। বলছে যদি ড্রয়িংস অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ হয় তাহলে 6.5 বাই 12 মান্থসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হয়, এন্ডে হলে 5.5 মান্থসের। আর যদি কোয়ার্টারের বিগিনিংয়ে হয় তাহলে 7.5, আর কোয়ার্টারের এন্ডে যদি হয় তাহলে 4.5, আর কোয়ার্টার হোক আর মান্থ হোক মিডিলে যদি হয় তাহলে 6 মান্থের ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হয়। তাহলে এক্ষেত্রে বলেছে বিগিনিং অফ ইচ মান্থ, তাহলে আমি বলতে পারি, তাহলে এই অঙ্কে বলেছে এন্ড অফ ইচ মান্থ, তাহলে আমি বলতে পারি 5.5 মান্থসের ইন্টারেস্ট লাগবে। তাহলে অ্যামাউন্ট মাল্টিপ্লাইড বাই রেট বাই 100 ইন্টু 5.5 ডিভাইড বাই 12 ইজ ইকাল টু বলে দিয়েছে 8,250 টাকা। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা সলভ করে এই আর এর ভ্যালুটাকে যদি বার করে নিই তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবো। সেটা আমি পরপর করে দিয়েছি এখানে, তোমরা দেখে নেবে। তাহলে রিটার্ন রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কি আমার 15%। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 এ কি বলছে? খুব সিম্পল, জয়তী ইজ আ পার্টনার, শি ড্রস 12,000 টাকা অ্যাট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার। তাহলে বিগিনিং অফ ইচ কোয়ার্টার হলে কি হবে? 7.5 মান্থসের ইন্টারেস্ট লাগবে। খুব সিম্পল ক্যালকুলেশন, রাইট? এরপরে কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 এ বলছে দেবালু ইজ এ পার্টনার, হি ড্রস 3,000 অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ, 8% ইন্টারেস্ট রেট। খুব সহজ, অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ হলে কি হবে? অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ হলে 5.5 মান্থসের ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। তাহলে 5.5 মান্থসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করলেই আমাদের হয়ে যাচ্ছে। এই ধরনের প্রশ্ন আমি বারবার বলছি, একটা হলেও আসবে। তারপর এটাও খুব সহজ, কোশ্চেন নাম্বার 20। এখানে কি বলেছে? প্রতি মাসের শুরুতে, তাহলে 6.5 মান্থসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। এরপর কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21 এ বলছে এ বি সি আর 3 পার্টনার্স, পার্টনারশিপ ফার্ম গ্যারান্টি দিয়েছে সি কে যে মিনিমাম 16,000 টাকাটা ইন্টারেস্ট দেবে, কিন্তু উল্টে বিজনেসের লস হয়ে গেছে 10,000 টাকা, তাহলে কি হবে? তাহলে এক্ষেত্রে কি করব? সি কে 16,000 টাকা দেওয়ার ছিল, লস হয়েছে, পাইনি, তাহলে 16,000 টাকা ডেফিসিয়েন্সি, প্লাস বিজনেসে উল্টে 10,000 টাকা লস হয়ে গেছে। তাহলে টোটাল কত টাকার লস আমাদের এ আর বি বিয়ার করবে? কারণ সি কে তো গ্যারান্টি দেওয়া আছে সি তো কোনো লস নেবে না, সি উল্টে 10,000 টাকা 16,000 টাকা প্রফিট নেবে। তাহলে আমি বলতে পারি লস হচ্ছে 10,000 টাকা, প্লাস সি এর গ্যারান্টি দেওয়া ছিল 16,000 টাকা, তাহলে টোটাল 26,000 টাকা লস হয়েছে, যেটা দেবে হচ্ছে এ আর বি কি ইকুয়ালিতে। তাহলে বলতে পারি 13,000 টাকা এ দেবে, বি দেবে হচ্ছে 13,000 টাকা। প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছে এ কে ডেবিট করবো কত টাকা দিয়ে? তাহলে লস যদি হয় ডেবিট হয়, তাহলে 13,000 টাকা দিয়ে এর ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করবো। ক্লিয়ার? এরপর কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এ কি বলছে? দুজন পার্টনার, তাদের ক্যাপিটাল ওপেনিংয়ে ছিল এবং ইন্টারেস্ট রেট বলে দিয়েছে 10%, ফার্মে প্রফিট হয়েছে 72,000 টাকা, এবং ইন্টারেস্ট কি হবে? তো এক্ষেত্রেও ইনঅ্যাডিকুয়েট প্রফিটের অঙ্ক দিয়েছে, অর্থাৎ অ্যাকচুয়াল প্রফিট ক্যালকুলেশন করে দেখবো 90,000 টাকা লাগবে, কিন্তু বিজনেস হয়েছে 72,000। তাহলে আমরা এই রেশিওতে শুধুমাত্র 72,000টা ভাগ করে দেবো। সেম অঙ্ক আগে একটা করলাম, তাহলে এটাও হোমওয়ার্ক তোমরা বাড়িতে করবে। এরপর কোশ্চেন নাম্বার 23।
কোশ্চেন নাম্বার 23 তে ই আর এফ দুজন পার্টনার, ই উইথড্র করেছে ফিক্সড অ্যামাউন্ট অফ মানি বিগিনিং অফ ইচ মান্থ অ্যান্ড ইন্টারেস্ট ড্রয়িং করেছে ইজ চার্জ অ্যাট দ্য রেট অফ 8%, এবং বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য টোটাল ইন্টারেস্ট অফ ই এত টাকা। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ মান্থলি ড্রয়িং? মান্থলি ড্রয়িংটা ক্যালকুলেট করতে হবে, সিম্পল, এটাও মিসিং ফিগার। তাহলে আমরা ইকুয়েশনটাকে সলভ করব, পেয়ে যাবো। তাহলে আমরা কি করব, আমরা সিম্পলি ইকুয়েশন বানাবো, ইকুয়েশনটাকে সলভ করব, পেয়ে যাবো। তাহলে ইকুয়েশনটা দেখি, ইকুয়েশনে কি বলছে? ইকুয়েশন আমরা জানি ইন্টারেস্ট ইজ ইকাল টু অ্যামাউন্ট মাল্টিপ্লাইড বাই রেট বাই 100 মাল্টিপ্লাইড বাই কি হয় মাসের শুরুতে, তাহলে 6.5 বাই 12 মান্থসের ইন্টারেস্ট লাগবে, ইজ ইকাল টু বলে দিয়েছে 2600 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট, রাইট? এখান থেকে আমার অ্যামাউন্টটা বার করতে হবে, ক্যালকুলেশন করলে আমরা দেখবো প্রত্যেক মাসে সে কত টাকা উইথড্র করছে। এরপরে কোশ্চেন নাম্বার 24, হি, শি এবং উই আর 3 পার্টনার্স হু শেয়ার্স প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 16:12:7, এবং একজনকে গ্যারান্টি দেওয়া হয়েছে 10,000 রুপিস, কিন্তু বিজনেসের প্রফিট হচ্ছে 19,500, 39,500। খুব সিম্পল, এটাও গ্যারান্টি অফ প্রফিটের অঙ্ক। এই অঙ্কগুলোতে সবার প্রথমে কি করতে হয়, যা প্রফিট হয়েছে, যা অ্যাকচুয়ালি দেওয়া ছিল সেটা বার করে নিতে হবে। তাহলে 39,500 প্রফিট হয়েছে, তাহলে কে কত টাকা করে পাবে পেয়ে গেলাম। এবার ওয়াইকে গ্যারান্টি দেওয়া হয়েছিল 10,000 টাকা, কিন্তু পেয়েছে দেখো ডব্লুকে গ্যারান্টি দেওয়া হয়েছিল 10,000 টাকা, কিন্তু পেয়েছে মাত্র 7,900। তাহলে কত টাকা কম পেলো? 2,100 টাকা কম পেয়েছে। সেই 2,100 টাকাটা দেবে কে? এইচ এবং এস দেবে, হি এবং শি দেবে। কি রেশিওতে? হি এবং শি এর মধ্যে রেশিও কি ছিল? হি 16 ভাগ আর শি হচ্ছে গিয়ে 12 ভাগ, তাহলে 16:12 রেশিওতে দেবে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি 16/28, 2,100 টাকার, তাহলে 1,200 টাকা, আর শি দেবে 12/28 ভাগ, তাহলে 900 টাকা। খুব সিম্পল। তাহলে ফাইনালি কি হলো, এইচ পাচ্ছে হচ্ছে গিয়ে এত টাকা, এস পাচ্ছে গিয়ে এত টাকা, আর ডাব্লিউ পাচ্ছে গিয়ে টোটাল 10,000 টাকা, যা গ্যারান্টি দেওয়া হয়েছিল। এরপর কি করতে হবে? এরপর যে যত টাকা পেলো সেটা দিয়ে আমাদেরকে কি করতে হবে, জার্নাল এন্ট্রি। তাহলে আমরা জানি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা পেমেন্ট করছি, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে করবো ডেবিট, তারপরে হি যত টাকা পেলো সেটা ক্রেডিট, শি যত টাকা পেলো সেটা ক্রেডিট, আর ডব্লিউ যত টাকা পেলো সেটাকে ক্রেডিট করে দিলাম। এরপরে 25 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছে। এখানে কি বলেছে, একজন পার্টনার বিভিন্ন ডেটে বিভিন্ন টাকা উইথড্র করেছে, এবং সেই অনুযায়ী ইন্টারেস্ট রেট বলে দেওয়া আছে, ইন্টারেস্ট রেট বলেছে 9%। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো যে টাকাটা জবে ড্রয়িংস করেছে বছর শেষ দিন অবধি যে কমাস হবে সেই কমাসের আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে। তো এটা আমি হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা বাড়িতে পারবে। এরপর কেস স্টাডি 1 আর কেস স্টাডি 2, দুটো কেস স্টাডি আমি দিয়েছি, যেটা ইম্পর্টেন্ট কেস স্টাডি। কেস স্টাডিতে কিছুই থাকে না, কেস স্টাডিতে আমাদের একটা ইনফরমেশন বলে দেওয়া থাকে, এবং সেখান থেকে ছোট ছোট 2-3টে কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলো অলরেডি আমরা কভার করেছি। যেমন কি, যেমন একটাতে বলছে এখানে একজন পার্টনার এ আর বি 3:2, অজিত এবং বিজিত, তারপরে ক্যাপিটাল শুরুতে এত টাকা ছিল, এবং কে কত টাকা লোন দিয়েছে বিজনেসে সেটা বলেছে, এবং সে অনুযায়ী বলছে প্রথম প্রশ্নটায় যে বিজিত কত টাকা লোন দিয়েছে, তার উপরে ইন্টারেস্ট কত টাকা হবে সেটা ক্যালকুলেশন করো, এবং যত টাকা বেরোলো সেটা বিজিতের কোন অ্যাকাউন্টের মধ্যে আমরা ক্রেডিট করবো সেটা আমাদেরকে জানতে চেয়েছে। কেস শেষে 2তেও সেম, এ এবং বি দুজন পার্টনার, তাদের ওপেনিংয়ে কত টাকা ক্যাপিটাল ছিল, ইন্টারেস্ট অন ক্যাপিটালের রেট কত, প্রত্যেক মাসে স্যালারি কত টাকা করে পেয়েছে, ড্রয়িংস কত টাকা করেছে, ড্রয়িংসের রেট কত টাকা, এবং সারা বছরের শেষে কত টাকা প্রফিট করেছে, একটা ফুল ইনফরমেশন। সেখান থেকে ছোট ছোট 3-4টে প্রশ্ন দেওয়া। প্রথম প্রশ্নটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হবে, দ্বিতীয় প্রশ্নটা স্যালারি কোথায় ডেবিট করতে হবে, কোথায় লেখা হবে ডেবিট বা ক্রেডিট, তারপরে হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত টাকা হবে সারা বছর, তারপরে শেয়ার অফ প্রফিট কত টাকা হবে। সিম্পল এই ইনফরমেশনগুলো দেখে ছোট ছোট ক্যালকুলেশন করে আমাদের এমসিকিউগুলোকে করতে হবে, যেগুলো খুবই সহজ থাকে। তাহলে দুটো কেস স্টাডি আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা করবে। যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্নে কোনো জায়গাতে যদি ডাউট থাকে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যেও জিজ্ঞাসা করতে পারো, হোয়াটসঅ্যাপে পার্সোনালি জিজ্ঞাসা করতে পারো, এবং কমেন্টের মধ্যেও তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। এই যতগুলো প্রশ্ন, যতগুলো কোশ্চেন আমি এই পিডিএফটার মধ্যে দিয়েছি, পার্টনারশিপে এর বাইরে আর তোমার কোনো কোশ্চেনে আটকাবে না, ক্যালকুলেশন বেসড কনসেপচুয়াল কোশ্চেনে। এছাড়া থিওরিটিক্যাল কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো তোমরা টেস্ট পেপার এবং বই থেকে পড়ো। তাহলে বেস্ট অফ লাক সবাইকে।
এরপরে আমরা আরেকটা চ্যাপ্টার্স করবো, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং রেশিও, এবং বাকি চ্যাপ্টার্সগুলো আশা করি তোমাদের কোনো ডাউট নেই। যার যা ডাউট ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ডেলি সেগুলোকে আমার কাছ থেকে সলভ করছো। অনেক স্টুডেন্ট একজনকেও হেল্প করছো। তো এটাই দরকার যে যে যেটা জানে অন্যকে হেল্প করা, এবং তার মাধ্যমে নিজেরও প্র্যাকটিস হয়ে যাবে এবং অন্যেরও হেল্প হবে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।